Okay, there is plenty of room at the bottom. ওকে, তো ন্যানো টেকনোলজি বর্তমানে যে যে জায়গাগুলোতে ইউজ করা হয় সেগুলোর কথা বলি। সারফেস সায়েন্সে ব্যবহার করা হয়, সারফেস সায়েন্সে ব্যবহার করা হয়, সারফেস সায়েন্সে ব্যবহার করা হয়। তারপরে হলো গিয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়। অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তারপরে হচ্ছে মেডিসিন, এই সবগুলোতে স্যার ন্যানো টেকনোলজি কিন্তু এখন স্যার খুবই হিউজ মাত্রা ইউজ করা হচ্ছে। এরপরে ন্যানো টেকনোলজির পর আসতেছে স্যার বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স, তো বায়ো ইনফরমেটিক্সটা কি? মূলত ডিএনএর ইনফরমেশন, ডিএনএর ইনফরমেশনের উপর বেস করে, ডিএনএর ইনফরমেশনের উপর বেস করে যে অটোমেটেড সিস্টেম তৈরি করা হয়, ডিএনএর ইনফরমেশনের উপর বেস করে যে অটোমেটেড সিস্টেম তৈরি করা হয় তাকে বায়ো ইনফরমেটিক্স বলে। আর ডিএনএর ইনফরমেশন কে স্যার মূলত এক কথায় বলা হয় বিগ ডাটা। ওকে, ডিএনএর ইনফরমেশনকে এক কথায় বলা হয় স্যার বিগ ডাটা। ওকে, তো বর্তমানে স্যার ডিএনএর ইনফরমেশনের থ্রুতে অনেক কাজ করা হচ্ছে, কারণ এই ডিএনএর ইনফরমেশন ব্যবহার করে যে অটোমেটেড সিস্টেমটা তৈরি করা হচ্ছে সেটা আমাদেরকে অ্যাডভান্স সিকিউরিটি প্রোভাইড করতেছে। ওকে স্যার, তো বায়ো ইনফরমেটিক্সের কথা বলতেছি। বায়ো ইনফরমেটিক্সের স্যার অনেকগুলো ব্রাঞ্চ আছে, যাদের ভিতরে একটা হচ্ছে বায়োমেট্রিক্স, যাদের ভিতরে একটা হচ্ছে বায়োমেট্রিক্স, একটা হচ্ছে বায়োমেট্রিক্স, আর আরেকটা হচ্ছে স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওকে, একটা হচ্ছে বায়োমেট্রিক্স আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োমেট্রিক্সটা কি? বায়োমেট্রিক্সটা হচ্ছে মানুষের ডিএনএর বিভিন্ন তারতম্য থাকে, বৈশিষ্ট্য থাকে। ডিএনএর বৈশিষ্ট্যের উপর বেস করে বা ডিএনএর বৈশিষ্ট্যের উপর বেস করে যে অটোমেটেড সিস্টেম তৈরি করা হয় তাকে বায়োমেট্রিক বলে। যেমন একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্যজনের সাথে ম্যাচ করে না, এটাও কিন্তু স্যার একটা ডিএনএর বৈশিষ্ট্য। তারপর একজনের গলার ভয়েস কিন্তু অন্যজনের সাথে ম্যাচ করে না, এটাও কিন্তু একটা বায়োমেট্রিক্স এক্সাম্পল। তারপর একজনের ফেস আরেকজনের সাথে ম্যাচ করে না, এটাও কিন্তু স্যার বায়োমেট্রিক্স একটা এক্সাম্পল। সহজ কথায় এই যে বায়ো ইনফরমেটিক্সের থেকে যে শাখাটা আসছে লাইক বায়োমেট্রিক্স, তো বায়োমেট্রিক্সের কথা বলতেছি। বায়োমেট্রিক্সের ইয়েটা হচ্ছে ডিএনএর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ডিএনএর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে অটোমেটেড সিস্টেম তৈরি করা হয়, যে অটোমেটেড সিস্টেম তৈরি করা হয় তাকে বায়োমেট্রিক্স বলে। ওকে, এখনকার দিনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তারপরে হচ্ছে ফেস রিকগনিশন, ফেস রিকগনিশন, তারপরে হচ্ছে ভয়েস রিকগনিশন, এই বায়োমেট্রিক এক্সাম্পলগুলো স্যার ব্যবহার করা হচ্ছে। ওকে, তো তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যেমন আপনারা কয়েকদিন আগে সবাই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম অথেন্টিকেশন করছেন। এই বায়োমেট্রিকের থ্রুতে আমরা সিকিউরিটি এবং ডাটা দুটোটাকে স্যার ভ্যালিডেট করতে পারবো। কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ না করে তাহলে কোনোভাবেই
আপনাকে কোনো সিস্টেমে এন্ট্রি করতে দিবে না। যেমন রিসেন্টলি ঢাকা কলেজে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে। এটার কারণে স্টুডেন্টরা মনে করেন যে কেউ অ্যাটেন্ডেন্স যদি মানে সহজ কথায় তার ফিঙ্গারপ্রিন্টের সাথে তার অ্যাটেন্ডেন্স কি করতে পারে, মানে যতক্ষণ পর্যন্ত ম্যাচ না করবে তাকে মানে সেই দিনের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। কথাটা ঠিক আমি এভাবে বলি, আগে ঢাকা কলেজে দেখা গেছে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় ক্লাসে থাকতো 50 জন। তখন যখন অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হইতো, এন্ড অফ দ্য ডেতে যখন অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হইতো দেখা যেত 100 জন আছে। তার মানে স্টুডেন্টরা এত বেশি সিরিয়াস যে তারা নিজের অ্যাটেন্ডেন্স তো দিছেই দিছে, তার সাথে তার ফ্রেন্ডের অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিছে। তো এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করার জন্য কি ইউজ করছি স্যার? বায়োমেট্রিক সিস্টেম। যেটার কারণে স্টুডেন্ট মনে করেন যেই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিতেছে তারটাই কাউন্ট হবে। অন্য স্টুডেন্ট কখনো ধরেন আপনি আপনার ফ্রেন্ডের অ্যাটেন্ডেন্স এই বায়োমেট্রিক পদ্ধতিতে স্যার কখনোই দিতে পারবেন না। অর্থাৎ একটা ফিঙ্গারপ্রিন্ট একটা অ্যাটেন্ডেন্স কি করবে স্যার? প্রোভাইড করবে। তো এটার কারণে আমাদের ঢাকা কলেজে এখন অ্যাটেন্ডেন্সটা নেওয়াটা খুবই ইজি হয়ে গেছে। আর কোনো স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করলো কিনা বা আসলো কিনা সেটা আমরা খুব ভালোভাবে কি করতে পারতাছি স্যার? সেটাকে কন্ট্রোল করতে পারতাছি। তো এখনকার দিনে সব জায়গায় স্যার অফিস আদালতগুলোতেও কিন্তু স্যার বায়োমেট্রিক সিস্টেম ইউজ করা হচ্ছে। এবার আসেন স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা যেটা বলতেছি সেটা হচ্ছে হলো গিয়ে যে হিউম্যান বা আমরা জানি ডিএনএ বিভিন্ন কোড ক্যারি করে। তো ডিএনএ কোডকে অন্য আরেকটা ডিএনএ কোডের সাথে রিপ্লেসমেন্ট করার পদ্ধতিকে মূলত স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ আমরা বলতে পারি ডিএনএর কোড রিপ্লেসমেন্ট করার পদ্ধতিকে, ডিএনএর কোড রিপ্লেসমেন্ট করার পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। রিপ্লেসমেন্ট করার পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ওকে, আর এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিএনএ কে স্যার কি করতে হয়? কাটতে হয়, ডিএনএ কোডগুলোকে কাটতে হয়। এই কোড কাটার জন্য আমরা মূলত রেস্ট্রিকশন এনজাইম ইউজ করি। রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম আমরা ব্যবহার করি। এই রেস্ট্রিকশন এনজাইমের কারণে আমরা কি করতে পারি? ডিএনএর কোনো কোডকে কাটতে পারি এবং সেটাকে অন্য আরেকটা ডিএনএর কোডের সাথে কি করতে পারি স্যার? রিপ্লেসমেন্ট করতে পারি। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে, লাইক মেডিসিন, তারপরে হচ্ছে হলো গিয়ে ফুড রিসার্চ, এগুলোতে মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হচ্ছে। লাইক ইনসুলিন, যেমন ডায়াবেটিক্স পেশেন্টদের জীবন রক্ষাকারী একটা মেডিসিন হচ্ছে ইনসুলিন। সেই ইনসুলিন তৈরিতেও মূলত কি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। এবার স্যার লাস্ট টপিক চ্যাপ্টার 1-এর, সেটার নাম হচ্ছে স্যার ক্রায়ো সার্জারি। ওকে, আর ক্লাস শেষে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও ফুটেজের থ্রুতে যা যা বুঝাইছি সেগুলোকে দেখাইতে, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। তো ক্রায়ো সার্জারির কথা আপনাদেরকে বলতেছি স্যার। হোয়াট ইজ ক্রায়ো সার্জারি? স্যার ক্রায়ো সার্জারি সবার প্রথমে ইনভেন্ট করেন ইজিপশিয়ানরা। ক্রায়ো সার্জারি সবার প্রথমে ইনভেন্ট করেন ইজিপশিয়ানরা। অর্থাৎ শীতলীকরণ প্রক্রিয়ায় শরীর থেকে রোগাক্রান্ত অংশকে অপসারণ করার পদ্ধতিকে মূলত স্যার বলা হয় ক্রায়ো সার্জারি। ওকে, এটা মূলত একটা গ্রিক ওয়ার্ড, যেমন ক্রায়ো। ওকে, ক্রায়ো সার্জারি, ক্রায়ো একটা গ্রিক ওয়ার্ড, এটার মানে হচ্ছে স্যার বরফের মতো ঠান্ডা।
ওকে। আর ক্রায়োসার্জারিতে মূলত লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়। এই লিকুইড নাইট্রোজেনের থ্রুতে মূলত শরীরের রোগাক্রান্ত অংশকে স্যার কি করা হয়, কিউর করা হয় বা এটাকে মূলত ভালো করা হয়। কারণ আমরা পচনশীল দ্রব্যগুলোকে রক্ষা করার জন্য বাসায় ফ্রিজ ইউজ করি। ফ্রিজের কাজটা কি? ফ্রিজ হচ্ছে টেম্পারেচার রিডিউস করে এবং তার ভিতরে অবস্থিত বস্তুগুলোর তাপমাত্রা কম রাখে। তাপমাত্রা কম রাখার কারণে সেখানে ব্যাকটেরিয়া কি হইতে পারে না, তৈরি হতে পারে না। আর ব্যাকটেরিয়া যেহেতু তৈরি হইতে পারে না, তাই মানে আপনার জিনিসগুলো দীর্ঘদিন পর্যন্ত কি থাকে, সংরক্ষিত থাকে। এই ক্রায়ো সার্জারিটা ঠিক স্যার এভাবে করেই স্যার করা হয়। ওকে। সরাসরি ইনফেক্টেড অঞ্চলের মধ্যে শরীরের যে অংশটাতে রোগাক্রান্ত, সেটাতে হচ্ছে লিকুইড নাইট্রোজেন কি করা হয় স্যার, স্প্রে করা হয় বা ইজেক্ট করা হয়। যখনই লিকুইড নাইট্রোজেন ইজেক্ট করা হয়, সেই অংশের টেম্পারেচার কি হইতে থাকে, হ্রাস পেতে থাকে। ফলে ওই অঞ্চলে থাকা ব্যাকটেরিয়াগুলো স্যার কমপ্লিটলি কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে এর মাধ্যমে ওই রোগাক্রান্ত অংশটা আস্তে আস্তে ক্রায়োথেরাপির মাধ্যমে স্যার সঠিক ঠিক হতে থাকে। ওকে স্যার, তাহলে ক্রায়ো সার্জারির ডেফিনেশনটা লেখেন। সেটা হচ্ছে, আমি আবার বলতেছি, ক্রায়ো সার্জারির ডেফিনেশনটা আপনারা আবার লেখেন। সেটা হচ্ছে লিকুইড নাইট্রোজেনের সহযোগিতায় বা লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে আর্গন গ্যাসের সহায়তায় লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে আর্গন গ্যাসের সহায়তায় নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় শীতলীকরণ পদ্ধতিতে শরীর থেকে রোগাক্রান্ত অংশ অপসারণ করার পদ্ধতিকে মূলত স্যার বলা হয় ক্রায়োসার্জারি। ওকে। ক্রায়োসার্জারি সবার প্রথমে হচ্ছে ইজিপশিয়ানরা আবিষ্কার করছে। ওকে। সবার প্রথমে ইজিপশিয়ানরা স্যার ক্রায়োসার্জারিটা ইনভেন্ট করছে। তো ক্রায়োসার্জারিতে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। আর মডার্ন ক্রায়োসার্জারির জনক হচ্ছে ডক্টর কুপার। ডক্টর কুপার হচ্ছে মডার্ন ক্রায়োসার্জারির জনক। ডক্টর কুপার, তাকে মডার্ন বা আধুনিক ক্রায়োসার্জারির জনক বলে। তো স্যার আমি চেষ্টা করি আপনাদেরকে যা যা পড়াইছি সেগুলো একটু ভিডিও ফুটেজ দেখাতে, যাতে আপনারা ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে পারেন যে আমি আসলে